আসসালামু আলাইকুম এভরিওয়ান। 5 বছর পর গল্পের 17 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আয়রা বলল, উনি ভীষণ ভালো ছেলে, এই জন্য ওনাকে বেশি ভালো লাগে। সায়ন আয়রার দিকে সরাসরি চোখ রেখে বলে, ওর থেকে বহু ভালো ছেলে এই দুনিয়াতে আছে, তবু যখন তোর তোরাককে চেয়েছিস কর বিয়ে, সুখে থাক, শান্তিতে থাক, এই কামনা আমি সবসময় করব। তবে সায়ন এবার একটা দীর্ঘশ্বাস নিল, তারপর কঠিন সুরে যোগ করলো, তবে শোন আয়রা, বিয়ের পর যদি কোনোদিন শুনি তোরাক বদলে গেছে, আগের মতো আর নেই, তুই কাঁদতে কাঁদতে এই বাড়িতে ফিরে এসেছিস বলবি এইসব, তাহলে সরাসরি বলে দিচ্ছি তুই আর তোর প্রিয় তোরাক দুজনকে চাঁদের দেশে একসাথে পাঠিয়ে দেব। সায়নের এমন বাক্যবাণে আয়রা থমকে গেল। সে বুঝে উঠতে পারল না এটা শাসন না অভিমান মেশানো হুমকি। চোখ দুটো তার স্থির, কিন্তু মনে এক অজানা ঝড় বইছে। নিঃশব্দে দাঁড়িয়ে সে রইল সায়নের চলে যাওয়ার দিকে, কিন্তু মনের ভিতর তখন হাজারো প্রশ্ন, সংশয় আর চাপা কষ্ট ঘুরপাক খাচ্ছে। এই আয়রা, তোর নাকি মেহেদি নষ্ট হয়ে গেছে? নেহার কথায় চমকে হুঁশ ফিরে এলো আয়রার। সে কিছু বলার আগেই নেহা বলল, চল ঠিক করে দেই, আবার নতুন করে সাজিয়ে দেই, একদম আগের মতো। নেহা মেহেদি কোনটা হাতে নিয়ে আয়রার হাতটা আলতো করে ধরল। ঠিক তখন ওই দরজার দিকে ভিড় জমে গেল। রাহেনুল বেগম গলা ভেসে এলো, মা নেহা, আয়রা একটা রেডি করে গেস্ট রুমে নিয়ে এসো, আয়রার শ্বশুর শাশুড়ি এসেছে। তালুকদার সাহেব ও মিসেস তাহমিনা বেগম আজ হঠাৎ এসেছে তাদের পুত্রবধূকে দেখতে, তবে তার খালি হাতে আসেনি। আয়রার জন্য এনেছে নামি দামি নেকলেস আর চুরির জোড়া। এদিকে নেহা আয়রার জন্য বের করে আনলো একটি পূর্ব নীল রঙের শাড়ি। আয়রাকে সেই শাড়ি সাজিয়ে তখন আয়রার সামনে দাঁড় করালো সে। মনে হলো যেন কোনো এক নববধূ দাঁড়িয়ে আছে। ওর চোখে মুখে এক অনন্দিত কোমলতা, অল্লাযোগী দীপ্তি। হঠাৎ করে ঘরের দরজা খুলে গেল, তোরাক ঢুকলো রুমে। তাকে দেখা মাত্র আয়রা যেন থমকে গেল। এক মুহূর্তের জন্য তার নিঃশ্বাস আটকে এলো, চোখ দুটো বিস্ময় বড় হয়ে উঠল। ঠিক তখনই তোরাক নরম অথচ দৃঢ় গলায় নেহাকে বলল, আপু যদি কিছু মনে না করো, আমি একটু আয়রার সঙ্গে একা কথা বলতে চাই। নেহা মৃদু হাসলেন, বুঝে উঠতে পারলেন মুহূর্তটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। বলেই নেহা আয়রার কাঁধে আলতো চাপ দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন, দরজার নিঃশব্দে টেনে দিয়ে পেছনে। তোরাক ধীরে ধীরে এগিয়ে এসে আয়রার হাতে হাত রাখলেন। তার ছোঁয়া এক মুহূর্তের জন্য আয়রা বুকে ধুকভুকনি যেন থমে গেল। কিছু বলার জন্য আয়রা ঠিক মুখ খুলতে যাচ্ছিল, ঠিক তখনই রুমের বাইরে থেকে ভেসে এলো এক চিৎকারের ভরা ডাক, আয়রা ম্যাডাম তাড়াতাড়ি বাইরে আসুন, আপনার সায়ন স্যার ডাকছেন। লাইলার কণ্ঠটা কাঁপছিল, যেন কিছু অস্বাভাবিক ঘটেছে। আয়রা চমকে উঠল, চোখে মুখে একরার বিষয় ছড়িয়েছে। তোরাগের দিকে তাকালো। সায়ন এই সময় কেন ডাকছে নিজের মনে বলে যেন কথাটা ছুড়ে দিল। এক মুহূর্তে দ্বিধা, তারপরে বলল, আমি একটু আসছি। তোরাক কিছু বলতে গেল, ততক্ষণে আয়রা তার হাতটা আলতো করে ছাড়িয়ে নিয়েছে। লায়লার সাথে দ্রুত পায়ে বেরিয়ে গেল সে। রুমে রয়ে গেল তোরাক, নিস্তব্ধ, একা আর চিন্তায় মগ্ন। ঘরটা অদ্ভুত রকম নীরব। জানলার পর্দাটা সরে গিয়ে এক লাফে আলো নিঃশব্দে ঘরে ঢুকে পড়েছে। সেই আলো গায়ে মেখে চুপচাপ দাঁড়িয়ে আছে সায়ন, উধাও অলঙ্গ, পরনে একটু 3/4 প্যান্ট, চোখ দুটি বাইরের দিকে, অথচ দৃষ্টি যেন আটকে আছে নিজের ভেতরে কোনো এক শূন্যতাতে। দরজার কাছে এসে থমকে যায় আয়রা। বিস্ময় আর বিষণ্ণতা তার মুখে ঘুরে যায় এক ঝটকায়। এই দৃশ্য সে ভাবতেও পারেনি সায়নকে এভাবে দেখতে হবে। লজ্জার সঙ্গে সঙ্গে চোখ বুজে নেই সে। ঠিক তখনই সায়নের কণ্ঠে ভেসে আসে, কাপা বাতাসে ভেসে যায় এক টুকরো প্রশ্নের মতো, এসেছিস? সরে যেন ছিল দীর্ঘ অপেক্ষার ক্লান্তি, আবার কোথাও চাপা অভিমানের সুর। নিচু গলায় চোখ বন্ধ করে আয়রা জবাব দেয়, আপনি আমাকে ডেকেছেন কেন? সায়ন ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, তার মুখে প্রশান্তির ছায়া, নাকি গভীর বেদনার রেখা। বুঝে ওঠা যায় না সহজে। চোখ থমকে যায় আয়রার গায়ে পরনে নীল শাড়িতে। তাকে দেখে সায়নের চোখে ছানা ফেলে এক অপূর্ণ তৃপ্তির ঢেউ। সে এগিয়ে আসে, এক পা দুপা করে। মনে হয় যেন কোনো পুরুষের অনুভূতির দিকে ফিরে যাচ্ছে সে। নীল শাড়ি, নীলের নিচে যেন নীলাম্বনী, তারপর মুহূর্তের গলার গেঁথে আছে এক গুচ্ছ প্রশ্ন, বোরের জন্য সেজেছিস? আয়রা একটু কেঁপে ওঠে। সায়নের এই আচরণ, এই চোখের ভাষা, সবকিছু তার আজ অপরিচিত লাগছে। তবু নিজেকে সংযত রেখে সায়নের প্রশ্নের জবাব না দিয়ে আবার বলে, দয়া করে বলবেন কি আমাকে কেন ডেকেছেন? সায়ন চুপ, শুধু তাকিয়ে থাকে। তাকে দেখে মনে হয় বহু বছর জমে থাকা কোনো সিদ্ধান্ত হয়তো চোখের মাঝখানে আটকে গেছে। তার গলায় আবার কঠোর হয়ে ওঠে। সে ধীরে ঘাড় ঘুরিয়ে বলে, কেন ডেকেছি, কি জন্য ডেকেছি জানি না, কিন্তু একটা কথা স্পষ্ট বলে দিতে চাই। আজ মনোযোগ দিয়ে শুনবি, নেক্সট টাইম আর যেন একা কথা বলতে না হয়। সায়নের কণ্ঠ থেমে গেল একটু, তারপর দৃঢ় বলে উঠল, বিয়ের আগে তোর হবু বরের সঙ্গে আর কোনো মেলামেশা করতে পারবি না, না একা দেখা করতে পারবি। আমার এটা লাস্ট অ্যান্ড ওয়ার্নিং। কথাটা যেন বজ্রঘাতের মতো এসে পড়ল আয়রার কানে। সে থমকে যায়, চোখে বিস্ময়ের ছায়া, ঠোঁট কাঁপে হালকা করে। যেন মানুষটিকে সে ভালোবাসে, সে তার জীবন সঙ্গী হতে চলেছে, তার সঙ্গে দেখা করতেও বাধা। আয়রা ধীরে ধীরে নিঃশ্বাস টেনে প্রশ্ন করে, কেন এভাবে বলছেন? আমি কোনো দেখা করতে পারবো না তার সাথে। সায়নের চোখে এক ঝলক আগুনের মতো জ্বলে ওঠে অধিকারবোধ আর প্রোডাক্টিভ পসেসিভনেস। স্বরটা এবার স্পষ্ট, রক্ষ।
কারণ ছেলে মানুষ হলো হিংস্র পশুর মতো, কখন কোথায় কিভাবে থাবা মারবে টেরও পাবি না। আয়রা থেমে যায় কিছুক্ষণ, তার বুকের ভেতর কিছু একটা ধাক্কা খায়। সে ঠোঁট আঁকড়ে ধরে কিছু থেমে না থাকা সাহস জোগাড় করে সরল অথচ দৃঢ় কণ্ঠে বলে, আপনার কি তোরাকে খারাপ ছেলে মনে হয়? সে কিন্তু মোটেও এমন নয়। সে আমাকে অনেক ভালোবাসে, অনেক সম্মান করে। তার মতো ভদ্র সংবেদনশীল মানুষ আমি আর দেখিনি। শায়নের মুখ থমথমে হয়ে ওঠে, তার চোখের পলক পড়ে না যেন। শায়ন এবার হেসে ওঠে, একটা ছোট তিক্ত হাসি, যেন আয়নার সরল বিশ্বাস তাকে বিশ্বপ্ত করে বসেছে। সে ধীরে ধীরে বলল, বুঝেছি, তোকে ভালোভাবে বশ করে ফেলেছে। এমন ভালোবাসা দিয়েছে যে তুই এখন তাকে ছাড়া কিছুই ভাবতে পারিস না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শায়ন জানালার দিকে ফিরে দাঁড়ায়। তার চোখে যেন এক ধরনের শূন্যতা। ঠোঁটের কোণে বিড়বিড় করে বলে কিছু অস্পষ্ট কথা। ভালোবাসলে সেই মানুষটাকে পাশে পেতে মন চাই, সব সময় কাছে পেতে মন চাই। আমার মন কে চায় না? সে থামে, আবার বলে একটা দীর্ঘ লাই। সে যেন নিজের মনকে বোঝাচ্ছে। আচ্ছা, ভালোবাসা তো হলো এক ধরনের মস্তিষ্ক চয়ন্ত রসায়ন। অক্সিটোনিসের বন্ধন, ডিপামিনের উল্লাস, সিরোটিনের ভারসাম্য আর এন্ডোফিনের প্রশান্তি, সব মিলে এক আসক্তি। তাহলে কি আমার সব কিছু অফ আছে? তার গলা কেঁপে ওঠে শেষে এসে। আয়রা স্থির হয়ে দাঁড়িয়ে রইল, চারপাশে নিস্তব্ধ, শুধু শায়নের বিড়বিড় করা কণ্ঠ যেন বাতাসে ঘূর্ণিঝড় তুলতে দিচ্ছে। সে বুঝতে পারছে না শায়ন কি বলছে, কি বোঝাতে চাইছে। শব্দগুলো যত বোঝার বাইরে, কোথাও যেন ছুঁয়ে যাচ্ছে তাকে। তবু একটা বিষয় তার খুব পরিষ্কার, শায়ন আজ স্বাভাবিক নেই। তার চোখে অস্বস্তির ছায়া। মনে হচ্ছে শায়ন কিছু একটা খেয়েছে, হয়তো ঘুমের সুদ, নয়তো কোনো উত্তেজিত কিছু। নইলে এমন তর্কহীন মনোযোগ ঘোরালো বাক্য বলছে কেন? এই রুমে এখন তার থাকা ঠিক হবে না। এই একটা উপলব্ধি আয়রারকে ভিতর থেকে কাঁপিয়ে দিল। সে দরজার দিকে পা বাড়াতে হঠাৎ চোখ পড়ে ল্যাপটপের স্ক্রিনে। ল্যাপটপ খোলা, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে তুরাক আয়রার ঘরে বিছানায় বসে আছে। আয়রার বুক ধুকধুক করে উঠল। মানে এই রুমে ক্যামেরা আমার ঘরের ভেতরে? এক ঝটকা তার মনে পড়ে গেল বিছানার সামনে রাখা ছোট টেবিলের ল্যাম্পপোস্টের দিকে থাকা অদ্ভুত এক জিনিসে। সে ভেবেছিল হিউম্যান ডিয়াফা, হয়তো কোনো পারফিউমের ফিউজার। কিন্তু এখন তো সব পরিষ্কার। সে মেয়ে মানুষ, তার ব্যক্তিগত রুম। তার ঘরে প্রতিটি মুহূর্তে সে কখন কি করছে সেটা একজন পুরুষ দেখছে, তাও এমন একজন যার দেখার কোনো অধিকার নেই। আয়রা ধীরে ঘুরে দাঁড়ালো। তার মুখে যেন বিস্ফোরণে ঠেকিয়ে রাখা এক জমকালো অগ্নি। আমি একটা কথা বলতে চাই। শায়ন তখন জানালার পাশে, তবু যেন আগের আচরণ করতে পেরেছে। সে কিছু কি বলবে। ক্যামেরার কথা বলবি জানি, আমাকে ওটা সরাতে বলবি, কিন্তু আমি সরাবো না। শব্দগুলো যেন পাথরের মতো ছুঁয়ে দিল শায়ন। না কোনো অনুশোচনা, না কোনো কফিয়ত, শুধু এক অসুস্থ জেদের ভার। আয়রা হতভঙ্গ, এই ছেলে তার মনের কথা পড়ে ফেলছে নাকি? সে তো এখনো কিছুই বলেনি, তবু শায়ন ঠিক আগে ভাবে বলে দিল কি বলতে চাইছে। আয়রার ভেতরে কাঁপনো শুরু হলো। ভয় না, বিস্ময়ের একটা চিনে গেছে তাকে শায়ন, নাকি এটা কোনো গভীর পর্যবেক্ষণের ফল? শায়নের কণ্ঠ তখনও স্বাভাবিক, যেন সবিতার নখপূর্ণে। আসতে পারিস এখন, তবে নিজের রুমে না গিয়ে গেস্ট রুমে গিয়ে বসবি। তোর শ্বশুর শাশুড় এসে তোকে দেখতে। কিন্তু আয়রা সাহস সঞ্চয় করে সোজা বলে ফেলে, আপনি আমার রুম থেকে ক্যামেরা সরিয়ে ফেলুন, আমার প্রাইভেসির প্রয়োজন আছে। শায়নের চোখ এবার রক্তবর্ণ। সে এখন মানুষ না, একটা গর্জে ওঠা অগ্নিগিরি। তার ঠোঁটে বিচ্ছেদের বিষ, মুখে গর্জে উঠল, কিসের প্রাইভেসি? যাতে তোরা তোর সাথে ব্যহাপনা করতে পারে? তোর কি এইসব ঘষাঘষি করতে ভাল লাগে আয়রা? মুহূর্তের মধ্যে নিঃশ্বাস থেমে যায় আয়রার। চোখে তার জল নয়, রাগ আর ঘৃণা। নিজেকে হঠাৎ খুব অপমানিত লাগে। সে ধীরে কঠোর গলায় বলে, ছি ছি, আপনি এত বাজে। এতটাই ভাবতাম শুধু ব্যহাপনা খারাপ, এখন দেখছি আপনার মস্তিষ্কটা পচে গেছে। শায়ন এবার এগিয়ে আসে, একেবারে আয়রার কাছাকাছি। শ্বাস তার গরম, তার চোখে আগুন। সে গর্জে ওঠে, যেন নিজের অধিকার হারানোর ব্যথা সে ক্রোধে ফেটে পড়ছে। আমি বাজে? তুই বাজে? বিয়ের আগে অচেনা একটা ছেলের সাথে কিসের এত ঢং? সে যখন তখন তোর কোমরে টাচ করে, হাতে টাচ করে, কপালে গালে, আর তুই চুপচাপ বাজে মেয়েদের মতো এসব উপভোগ করিস। এক সেকেন্ড নীরবতা। সেই নীরবতা এক ভয়ানক বিস্ফোরণের আগের মুহূর্তের মতো। শায়ন থমকে দাঁড়িয়ে বলে, নেক্সট টাইম এরকম কিছু দেখলে তোকে সবার আগে উপরে পাঠিয়ে দেব। আয়রার পুরো শরীর থর থর করে কাঁপতে লাগলো। তার আর শায়নের চোখের দূরত্ব যেন নিঃশ্বাসের ব্যবধান। মোটে 1 সেন্টিমিটার দূরত্ব। তীব্র চোখাচোখি, এক পাশে রাগ, অন্য পাশে আতঙ্ক। হঠাৎ শায়ন চিৎকার করে উঠল, যা এখন। আয়রা চমকে উঠল, মাথা কাজ করছে না তার, পা যেন মাটিতে গেঁথে গেছে। সে কিভাবে যাবে এখন? শরীর তো নড়ছেই না। কি হলো, যাস না কেন? শায়নের কণ্ঠের এবার অগ্নিগিরি। আয়রা এবার চোখের পানি আর আটকাতে পারলো না। সে ফুপিয়ে ফুপিয়ে কাটতে লাগলো। কিন্তু শায়নের যেন কিছুই টের পায় নাই। তার চোখ লাগ, মুখ গম্ভীর, মস্তিষ্কে যেন আগুনের তাপ। এবার যেন নিজের জগতে ঢুকে পড়ল শায়ন। সে হঠাৎ মেঝেতে শুয়ে পড়ে, চোখ বন্ধ করে 2 হাত ছড়িয়ে দিয়ে বলে ওঠে, ভালোবাসা, হাই ভালোবাসা কেবল চোখে রাখার নাম নয়। এ এক মস্তিষ্কের নিঃশব্দ আয়োজন।
অক্সিডেন্সি, ডোপামিন, সেরোনিম, কেমিক্যাল, সব অনুভূতি, সব জ্বালা, সব একসাথে কেবল একটাই চাই তোকে। আয়রা হতবাক, শায়ন কি পাগল হয়ে গেল নাকি? চারিদিকে হঠাৎ নীরব হয়ে গেল, ঘড়ির কাঁটা তো যেন থমকে গেছে, বাতাস থমকে আছে। শায়নের চোখ বন্ধ, মেঝেতে পড়ে থাকলো নিথর দেহ। আয়রা ধীরে ধীরে এক পা দু পা করে পেছোতে লাগলো। তার চোখে ভয়, বুকের ভিতর ধকবক করছে। হঠাৎ দরজা খুলে গেল। জুভান আর নিলয় পবন উত্তেজনায় ভেতরে ঢুকে পড়ল। ম্যাডাম, জুভান তড়িঘড়ি করে বলল, আপনি এখান রুমে চলে যান, স্যারকে আমরা দেখছি। আয়রা ভয়ে কণ্ঠে জিজ্ঞেস করলো, ওনার কি হয়েছে, হঠাৎ চুপ হয়ে গেল কেন? নিলয় কড়া গলায় বলল, আপনি বুঝবেন না এসব, প্লিজ ম্যাডাম আপনি যান এখন। আয়রার এক মুহূর্ত দেরি না করে প্রায় দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। তার বুকের ভেতর যেন ঝড় বইছে। নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে আয়রা ধপ করে মেঝেতে বসে পড়ল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। হাতে এখনো শায়নের চিৎকারে ধবনি লেগে আছে। মনে হচ্ছে রুমটা এখনো তার ভয়ানক উপলব্ধি কাঁপছে। ঠিক তখনই নেহা সামনে এলো, চোখে বিস্ময়, কণ্ঠে উদ্বেগ। আয়রা, তুই কোথায় ছিলি এতক্ষণ? সবাই তোকে খুঁজে অস্থির হয়ে গেছে। কোনো উত্তর নেই। আয়রা মুখে ফ্যাকাশে, ঠোঁট শুকিয়ে কাট, চোখে কেবল ভয় আর অনিশ্চয়তা। নেহা কাছে এগিয়ে এলো, মুখটা আরো শক্ত করে দেখে বলল, তুই কাঁপছিস? শরীর ভালো লাগছে না? আয়রার কপাল ঘামে ভেজা, চোখে কোণে জল, বুক ধরপড় করছে। নেহা তখন আর দেরি না করে আয়রার হাত ধরে বিছানায় শুয়ে দিল। তার ঠোঁটে হাত রেখে বলল, তোর গা তো পুড়ে যাচ্ছে আয়রা। নেহা তৎক্ষণাৎ নিজের ব্যাগ থেকে প্রেসার মেশিন বের করে আনলো। হাতটা বেল্টে পেঁচিয়ে দেওয়ার সময় আয়রার শরীর কাঁপছিল। চোখের পাতায় ভার, যেন কথা বলতে কষ্ট হচ্ছে তার। মেশিনের বিট বিট শব্দ যেন নেহার চোখ ছানা ভরা। 150/110। আয়রা, তোর প্রেসার এত তো বেড়ে গেছে। নেহা আবার সত্যি ভয় পেয়ে গেল। আয়রার কাঁধে হাত রেখে বলল, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাক্য পড়তে একটু ভুল হয়ে আপনারা বানায় নিন।